মেডিকেল হাসপাতালে চল। নোজাইস না বুঝে মেহরানকে ধরলো, জিজ্ঞাসা করলো, কষ্ট হচ্ছে? দাঁড়াবি, কষ্ট করে নাম গাড়ি থেকে। আমি গাড়ি চালাচ্ছি, নাম। মেহরান খুব কষ্টে নামলো নোজাইসকে ধরে। নোজাইস মেহরানকে ধরে পাশের সিটে বসালো। ওর গাড়িটা একবার তাকালো, আশেপাশে লোকেশন দেখে ফোন বের করে কাউকে কল করলো। অপর পাশ হতে রিসিভ হতে অমুক জায়গা থেকে তার গাড়ি রিসিভ করতে বলল। নোজাইস ড্রাইভিং সিটে এসে বসলো। পানি খেয়ে মেহরান তখন কিছুটা থেমেছে, সিটে হেলান দিয়ে বসে আছে। নোজাইস গাড়ি চালাতে চালাতে উদ্বিগ্ন কণ্ঠেই বলল, তোর আগামীকালই আমেরিকা চলে যাওয়া উচিত চিকিৎসার জন্য, নয়তো এই রোগ ভয়াবহ স্টেজে চলে যাবে ভাই। বোঝার চেষ্টা কর। মেহরান চোখ বুজে থাকা অবস্থায় বিড়বিড় করে আওড়ালো, তাড়াতাড়ি গাড়ি চালা, আমার রাউশির অ্যাক্সিডেন্ট হয়েছে। বিড়বিড় করে বললেও নোজাইস ঠিকই শুনতে পেল আর হতভম্ব হয়ে গেল। বিনা মেঘে যেন বজ্রপাত পড়ল মাথায়। এক প্রকার চেঁচিয়েই বলল, কি? মেহরান হতে কোনো উত্তর এলো না। নোজাইস আবারও চিন্তিত আওয়াজে কাপা গলায় জিজ্ঞাসা করলো, মরিন অ্যাক্সিডেন্ট করেছে মানে কি মেহরান? সত্যি বলছিস? মেহরান উত্তর করলো না। নোজাইস পাশ ফিরে দেখলো মেহরান এভাবেই পড়ে রয়েছে। নোজাইস ভয় পেয়ে গেল। গাড়ির সাইডে থামিয়ে মেহরানকে ধরে একটা হাত মেহরানের গালে ধরে ঝাঁকিয়ে বলল, এই মেহরান, মেহরান। মেহরান উত্তর করলো না। নোজাইস পালস চেক করলো, শ্বাসক্রিয়াও চলছে। অজ্ঞান হয়েছে ছেলেটা। নোজাইস ঘামছে, প্রচন্ড রকমের ঘামছে সে। চোখ মুখ কালো হয়ে গেছে নিজেরও। মেহরানের মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। নোজাইস মাথার চুলে হাত দিল, গাড়ি স্টার্ট দিয়ে তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। এই মুহূর্তে রাউশিকে যে হাসপাতালে ভর্তি করা নোজাইস গাড়ির স্পিড বাড়িয়ে দিল। নিজেই পাগলের মতো লাগছে তার নিজেরও। একদিকে রাউশির অ্যাক্সিডেন্টের খবর, তো অন্যদিকে প্রাণপ্রিয় বন্ধুর এই ভয়ানক অসুস্থতা। এ কেমন ভয়ানক পরিস্থিতি! রাউশির জ্ঞান ফিরল 18 ঘন্টার পর। পায়ের অসহ্য রকমের যন্ত্রণা, দাঁতের দাঁত চেপে সহ্য করে নিল। নিভু নিভু চোখ দুটো প্রথমে খুঁজলো প্রিয় মানুষটাকে। অনুভবের চেষ্টা চালালো তার অনুভূতি। পাশে তার বাবা তার হাত ধরে বসে বসে ঘুমাচ্ছে কোনোভাবে, আর অন্য পাশে তার মা একটা চেয়ারে বসে দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। রাউশি এপাশ ওপাশ খুঁজে চলল মেহরানকে, তবে দেখা পেল না মানুষটার। সদ্য জাগ্রত হওয়া মস্তিষ্ক প্রশ্ন করলো, মানুষটা কি তার এই অবস্থা সম্পর্কে জানে? বেশি ভাবতে পারল না। মাথা ঘুরছে প্রচন্ড রকমের, শরীরে এক বিন্দু পরিমাণও শক্তি নেই তার। সমস্ত শক্তি যেন অপচয় হয়ে গেছে। রাউশি ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হলো, জল গড়িয়ে পড়ল। মেহরান কোথায়? বাবা মা পড়ে সেই মানুষের মুখ দেখলো, যন্ত্রণা কিছুখানি হয়তো কমতো। এদিকে মাহমুদ খানের হাত নড়তেই চোখ খুলে তাকাতেই রাউশিকে জাগ্রত দেখলেন। স্ত্রীকে ডাকলেন, রূপা, রাউসীমার জ্ঞান ফিরছে, তাড়াতাড়ি এসো। রূপা বেগমও ধরফড়ি উঠলেন। মেয়ের কাছে এসে মেয়ের মুখে গালে হাত দিয়ে কাঁদো কাঁদো সরে জিজ্ঞাসা করলো, এখন কেমন আছিস মা? রাউশি বিড়বিড় করে আওড়ালো, মোটামুটি। মাহমুদ খান রাউশির হাতটা ধরে বললেন, মারে, কষ্ট হচ্ছে রে খুব। রাউশি মাথা নাড়ালো, বোঝালো কষ্ট হচ্ছে। ডান চোখের কোণ বেয়ে আবারও জল বেরোলো। মাহমুদ খান মেয়ের চোখের জল দেখে তা মুছে দিলেন। রাউশি ভাঙা ভাঙা গলায় জিজ্ঞাসা করার চেষ্টা করলো। মেহরান বাকি কথা বলতে পারলো না, গলা ধরে এলো তার। হাতটা কাঁপছে, কাঁপছে বুক। তার কেন যেন মনে হচ্ছে মেহরানও খুব একটা ভালো নেই। মাহমুদ খান রাউশির হাত শক্ত করে ধরে বললেন, মেহরান আসেনি রাউসীমা, ওকে ফোন করেছিলাম, তবে ফোন বন্ধ। ছেলেটা কোথায় আছে কেউ জানে না। রাউশি কান্না ভেজা গলায় খুব কষ্টে থেমে থেমে বলল, উনি কি ভালো আছেন বাবা? মাহমুদ খান যেন নিজেও চমকে গেলেন। আসলেই তো সারাটা দিন ছেলেটাকে ফোনে পাওয়া যায়নি। কোনো বিপদ টিপদ হলো না তো? বড় ভাইজান তো বললেন চিন্তা না করতে, হয়তোবা ব্যস্ত। কিন্তু রাউশির উপর কি আসলে মেহরান তার নিজের ব্যস্ততা দেখাতো? মোটেও না। তাহলে কি মেহরান বিপদে পড়েছে? মাহমুদ খান মেহরানকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। ছেলেটা কোথায় আছে, কি করছে, কেমন আছে, এটা কেউই জানে না। মেয়ের চিন্তায় চিন্তায় মেহরানের সুস্থতা নিয়ে ভুলে গিয়েছিলেন তিনি। রূপা বেগমকে রাউশিকে দেখতে বলে বেরিয়ে গেলেন তিনি।
বাহিরে উজান, তানজিম, নাহিন, তানিয়া বসে বসে ঘুমাচ্ছে। এরা কেউই বাড়িতে যায়নি। রাউশি যতক্ষণ না পর্যন্ত সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত থাকবে বলেছে। মাহবুব খান দূরের একটি চেয়ারে কপালে হাত দিয়ে বসে আছে। পাশে উর্মিলা বেগম বসে আছেন। মাহমুদ ইশারা করে সামনেই তাকালেন। মাহমুদ খানকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে কাছে আসলেন। রুমে একবার উকি দিয়ে জিজ্ঞাসা করলেন, রাউশি মা কেমন আছে? জ্ঞান ফিরেছে? উর্মিলা বেগম কেবিনের ভিতরে ঢুকে গেলেন। মাহমুদ খান বড় ভাইকে আশ্বস্ত করলেন। রাউশির জ্ঞান ফিরছে ভাইজান, মেহরানকে খুঁজছে এখন। বুক ভার হয়ে এলো মাহবুব খানের। মাথা নামিয়ে ফ্লোরে তাকালেন। সমস্ত কষ্ট ছাপিয়ে চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কি করে বলবেন তিনি যে মেহেরান নিজেও ভালো নেই? মেহেরানের যে 3rd স্টেজ ফুসফুসে ক্যান্সার, সে নিজেও এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। ছেলেকে দেখতে যেতে চাইলেও পারেনি যদি সবার সন্দেহ করে। নুজাইশ বিকেলের দিকে মাহবুব খানকে মেহেরানের মরণ ব্যাধির কথা জানিয়েছেন। সেই সাথেও এও জানিয়েছে যে মেহেরান নাকি পরিবারের কাউকে বলতে নিষেধ করেছে। মাহবুব খান সেখানে যেতে চাইলেও নোজাইস বারণ করেছে মেহেরানের কথায়। ছেলের সাথে একটাবার দেখা করতে চাইলেও পারলেন না। নোজাইস জানিয়েছে মেহেরানকে আমেরিকা নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। অনেকদিন সময় লাগবে, মাস খানেকও লাগতে পারে। এই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা আমেরিকাতেই হয়। এখনো 3rd স্টেজে আছে। যদি 4th স্টেজে চলে যায় তবে মৃত্যু নিশ্চিত। সর্বোচ্চ 5 বছর বাঁচবে। তবে মেহেরানকে যে অনেক বছর বেঁচে থাকতে হবে তার রাউশির জন্য। মাহমুদ ভাইকে এমন নীরব দেখে, তার মাথার নিচু দাঁড়িয়ে থাকতে দেখে মাহমুদ চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, ভাইজান, মেহরান কি সুস্থ আছে? মাহবুব চোখ তুলে তাকালেন। এমনিতেই রাউশি অসুস্থ। এই সময় যদি বলেন যে মেহেরান সুস্থ নেই, ছেলেটা নিজেও মৃত্যুর সাথে বাজি লড়ছে। তবে এই সময় একটা হুলস্থুল কাণ্ড বয়ে যাবে, ঘূর্ণিঝড় বয়ে যাবে পুরো পরিবারের। মাহবুব খান আল্লাহর দরবারে জানাতে চাইলেন, কি এমন পাপ করেছেন সে যে ছেলে মেয়েদের একের পর এক কষ্ট সহ্য করতে হচ্ছে? মুখ ফুটে কোনো রকম বললেন, আসলে ওর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে রে মাহমুদ। আমেরিকায় যেতে হয়েছে, ফিরতে অনেকদিন লাগবে। এটা তোকে বলতে পারিনি কারণ তোরা যদি মন খারাপ করিস। মাহমুদ খান ভাইকে সন্দেহ করলেন। মন খারাপ মানে ভাইয়া, এসব কি বলছো? আর সত্যি কি মেহরান কাজের জন্য আমেরিকা গিয়েছে, নাকি তুমি আমাদের থেকে কিছু লুকাচ্ছ? মাহবুব খান চুপ হয়ে গেলেন, চোখ এদিক ওদিকে ঘোরাতে লাগলেন। মাহমুদ খান বড় ভাইকে ধরলেন, অন্য পাশে নিয়ে গিয়ে বললেন, ভাইজান, আপনি আমার থেকে অন্তত কিছু লুকাবেন না। দয়া করে সমস্ত সত্যিটা বলুন। মাহবুব খান যেন মেজো ভাইয়ের হাত ধরে হু হু করে কেঁদে দিলেন। মাহমুদ রে, আমার ছেলেটাও ভালো নেই রে, ওর ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। মাহমুদ খান ধপ করে চেয়ারে বসে পড়লেন। মাহবুব খান নিজেও তার পাশে বসলেন। মাহমুদ খান মাথায় হাত দিলেন। এই কি হচ্ছে তাদের পরিবারের সাথে? হাত পা কাঁপছে অবিরত, প্রেশার বেড়ে যাচ্ছে ওনার। উঠে দাঁড়িয়ে যেতে নিলে মাহবুব খান আটকালেন, চোখ রাঙিয়ে বললেন, খবরদার কাউকে জানাবি না এই কথা, তাহলে মনে রাখিস মেহরান ভুলে যাবে তুই কে। এটা মেহরান কাউকে জানাতে নিষেধ করেছে। মাহমুদ খান থেমে গেলেন। মাথায় আসলো এমনিতেই রাশি অসুস্থ, এখন যদি আবার মেহেরানের কথা বলা হয় তাহলে অবস্থা বেগতিক হয়ে যাবে। মাহমুদ খান বসে পড়লেন, কাউকে কিছু বললেন না। সময়টা তখন একদমই ভোর রাতের দিকে, 5টা কি 6টা হবে। উর্মিলা বেগম আর রূপা বেগমকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে রাউশির জন্য। ওনারাও চলে গেল রাতের দিকে। ছেলে মেয়েদেরকেও সাথে পাঠিয়ে দিলেন মাহবুব খান। এক প্রকার জোর করেই সবাই চলে গেল। হাসপাতালে শুধু থেকে গেলেন মাহবুব খান আর মাহমুদ খান। ঠিক তখনই কালো হুড্ডি গায়ে, মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরনে এক যুবক আসলো হাসপাতালে। মাহবুব খান যখন দেখলেন বুঝে গেলেন কে এ। মেহেরান সোজা হেঁটে মাহবুব খান মাহমুদ খানের কাছে গেল। শরীরটা এখন কিছুটা সুস্থ থাকলেও আজই আমেরিকা চলে যাবে। ফ্লাইটের টিকিটও কাটা হয়েছে। মেহেরানের সাথে যাবে আলবি, এহেসান আর তুষার। এহেসান আর আলবি বাহিরের দেশে চাকরি পেয়ে গেছে কিছুদিন আগে, আর তুষার মেহেরানের সাথ দেওয়ার জন্যই যাবে।
মেহেরান প্রথমে না করলেও যখন রাউশির কথা বলা হলো মেহেরান উপলব্ধি করলো তাদের এখনো সুন্দর একটি সংসার শুরুই হয়নি। তাকে যে রাউশির সাথে করেনি মেহেরান, তবে খুব ভোরে বাবাকে বলে রাউশির সাথে দেখা করতে আসবে বলে ঠিক করে। মাহবুব খানও রাজি হয়ে যান, তাই তো সবাইকে পাঠিয়ে দিয়েছেন তিনি। মেহেরান তাদের সামনে আসতেই মাহবুব খান কেঁদেই ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা, তুই আজই আমেরিকা চলে যা বাবা, আমরা আর কত কষ্ট সহ্য করব। এদিকে রাউশি আর অন্যদিকে তুই। মেহেরান উত্তর করল। আজই চলে যাব, রাউশিকে দেখতে দাও এখন। মাহবুব খান ছাড়লেন ছেলেকে। মেহেরান মাহমুদ খানের দিকে একবার তাকালেন। মাহমুদের চোখ দুটো ভেজা, বোঝা গেল মানুষটা কেঁদেছে। মেহেরান রাউশিকে যে কেবিনে অ্যাডমিট করা হয়েছে সেই রুমে ঢুকলো। ফ্যাকাশে মুখে সাদা কাপড় গায়ে জড়িয়ে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে রাউশি। মূলত ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রাউশিকে। মেহেরান রাউশির পাশে গিয়ে চেয়ার টেনে বসলো। রাউশির কোমল হাত দুটো ধরলো। রাউশি কিঞ্চিত কেঁপে উঠল, হয়তোবা তার মন টের পেয়েছে তার মেহেরান এসেছে। মেহেরান এক হাতে মাস্ক খুলে নিজের শুষ্ক ঠোঁটচোরা রাউশির হাতের উল্টো পিঠে ছুঁয়ে দিল। এবারও কেঁপে উঠল রাউশি। মেহেরান রাউশির কপালে হাতে গালে স্পর্শ করলো। রাউশির ঠোঁটজোড়া সেই সময় কাঁপছে। মেহেরান রাউশির কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। কান্না পেল খুব। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে রাউশি গালে পড়ল। রাউশি এবারও কাঁপল কিছুটা। প্রিয় মানুষের ছোঁয়া হয়তোবা অনুভব করতে পেরেছে। নিজের শুষ্ক ঠোঁটজোড়া রাউশির ঠোঁটজোড়ায় ছুঁয়ে দিল মেহেরান। সোজা হয়ে বসে রাউশির হাত নিজের গালে ঘষে বলতে লাগলো, রাও, তোর অনেক কষ্ট হচ্ছে না রে? জানিস, আমার অনেক কষ্ট হচ্ছে। তোর এই অবস্থা দেখে বুকের ভেতর কি পরিমাণ আগুন জ্বলছে সেটা কিভাবে দেখায় তোকে বল। গলা ধরে এলো মেহেরানের। পুনরায় বলল, আমিও অসুস্থ জানিস, তবে চিন্তা নেই। এই যে আমি সুস্থ হওয়ার জন্য এত দূর যাচ্ছি তোকে ছেড়ে, জানিস আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে জান। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে জানিস। আল্লাহ সব কষ্ট কেন আমাদের দুজনের মাঝে ঢেলে দিয়েছে রাউশি। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। বলতে বলতে রাউশির হাত ধরে কেঁদে দিল মেহেরান। রাউশির শরীর ঈর্ষ কেঁপে উঠল। মেহেরান পুনরায় বলা শুরু করলো, আমার ফিরতে দেরি হলেও আমি সুস্থ হয়ে ফিরবো রাও। তুই আমার জন্য একটু কষ্ট করে অপেক্ষা করিস। জানি না তুই কিভাবে থাকবি, আর আর আমি বা কিভাবে থাকবো। তবে সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে সুস্থ হবে তো নাকি? তুই সুস্থ অবস্থায় থাকলে আমাকে হয়তো এই কথাটাই বলতি। রাউশি হাতের উল্টো পিঠে গাঢ় চুম্বন আবারও এঁকে দিল মেহেরান। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, বেঁচে থাকলে আমাদের আবারও দেখা হবে একটি সুন্দর শুভক্ষণে। তখন তুইও সুস্থ থাকবি আর আমিও সুস্থ সবল থাকবো। তোর কারণেও অন্তত আমি সুস্থ হওয়ার সম্পূর্ণ চেষ্টা করে যাব। আমার মেহেরজানের জন্য তোর সাথে হাজারো স্বপ্ন বুনন বাকি, সেটা তো বুনতে হবে নাকি? আর আর যদি থামলো মেহেরান। বুক ভরে একটা শ্বাস নিল। কোনো রকম কাপা গলায় বলল, আর যদি ওখানেই মারা যাই, আমার মৃত্যুর সংবাদ শুনলে তুই মোটেও ভেঙে পড়বি না। মনে রাখবি, সব সময় মেহেরান তোর আশপাশেই থাকবে, তোকে ভালোবাসবে। আমি ছিলাম, আমি থাকবো, শুধুই তোর একান্ত মেহেরান হয়ে। শেষ একটা কথাই বলে যাচ্ছি, খুব ভালোবাসি জান, খুব বেশি ভালোবাসি। আরেকবার রাউশির গালে চোখে মুখে চুমু খেয়ে উঠে দাঁড়ালো মেহেরান। চোখ বুজে কষ্টের এক শ্বাস নিয়ে ছোট্ট করে বলল, আসি তবে, আমাদের আবারও দেখা হোক। গ্রীষ্মের তাণ্ডবে বিরক্ত প্রকৃতি, বিরক্ত মানুষও, তবুও কিছুই করার নেই। বিভিন্ন মৌসুমে বিভিন্ন রূপ সহ্য করেই তো যুগ যুগ হাজার হাজার বছর ধরে এই পৃথিবী চলে আসছে। মানুষজন পশু পাখি প্রকৃতি সবারই সয়ে গেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল রাউশির। হাঁটা থামিয়ে ব্যাগ থেকে একটা টিস্যু বের করে ঘাম মুছলো। আবারও হাঁটা শুরু করলো ফুটপাত ধরে। পাশে যানবাহনের আনাগোনা তো রয়েছে। অতিরিক্ত শব্দে মাথা ঘুরছে তার। ব্যথা করছে বাম পায়ে, প্রচুর ব্যথা করছে। গত 7 মাস যাবতীয় এই কষ্ট সহ্য করে আসছে রাউশি, তবে মনের কষ্ট
এই কষ্টের কাছে একদমই তুচ্ছ। পায়ে অতিরিক্ত ব্যথায় হাঁটতে এতটাই কষ্ট হচ্ছে যে রাউশি এই তপ্ত রৌদ্রের সাজে নিচে রাস্তায় দাঁড়িয়ে পড়ল। হাঁপালো ক্ষিয় জায়গাটার কিছুটা নিরিবিলি রয়েছে, রাস্তা থেকে বেশি দূরে নয়। রাউশি সেদিকে হাঁটা ধরল। কোনো রকম খুঁড়ে খুঁড়ে হেঁটে সেই স্থানে পৌঁছে ইটের বানানো বেঞ্চটাতেই বসে পড়ল। বাম পায়ের দিকে খেয়াল করতেই দেখলো পাটা ফুলে রয়েছে, সাথে লালও হয়ে গেছে। মৃদু যন্ত্রণায় চোখ বুজলো রাউশি। এই গাছটির নিচে কিছুটা ঠান্ডা বাতাস রয়েছে, সেই বাতাসে শ্বাস নিল বার কয়েক। মেহরান নামক প্রিয় মানুষটার কথা মনে পড়ল ভীষণ করে। মানুষটা কি করছে এখন? আমেরিকা চলে গিয়েছে আজ প্রায় 7.5 মাস, অথচ রাউশির সাথে একটা বারও কথা বলেনি। এমনকি শুধু রাউশিও নয়, পরিবারে কারোর সাথেই কথা বলেনি। কি এমন ব্যস্ততা তার যে কারোর সাথেই কথা বলতে পারছে না? রাউশি যে এতগুলো দিন কতটা যন্ত্রণায় কাটিয়েছে সেটা কি মেহরান জানে? জানবেই বা কি করে? খোঁজ রাখে কি? রাউশি প্রতি রাতে কান্না করে মেহরানের জন্য। ফোন করে মেহরানকে, তবে মেহরানের নাম্বার বন্ধ থাকে। সব সময়। বড় চাচাকে অনেকবার বলেছে মেহরানের সাথে কথা বলতে চায় সে, তবে মাহবুব খান সরাসরি বলেছেন মেহরান তার সাথে কথা বলতে ইচ্ছুক নয়। রাউশির দোষটা কোথায় এটাই জানে না রাউশি, শুধু জানে সে মেহরানের বলিষ্ঠ কণ্ঠস্বর, মেহরানের সুদর্শন মুখশ্রী অনেকদিন যাবৎ দেখেনি। আর সে এতটাই যন্ত্রণায় ভুগছে যে প্রতি রাতে ঘুমের ওষুধ খেতে হয় তাকে। মেহরানের কথা মনে পড়তেই কান্না পেল রাউশির। এই জীবন জীবন নয়, এ হলো মরণ যন্ত্রণা। মাঝে মাঝে বেঁচে থাকার ইচ্ছেটাও থাকে না রাউশির। বৃষ্টির সাথে সমস্ত কথা শেয়ার করে, বৃষ্টি তাকে সান্ত্বনা দেয়। তবে রাউশির আজও অজানা মেহরানের রাগের কারণ, মেহরানের এত মাস আমেরিকা থাকার কারণ, আর মেহরান তার সাথে কথা না বলার কারণ। আচ্ছা, মেহরান কি জানে তার অ্যাক্সিডেন্টের কথা? উনি কি জানেন রাউশি ঠিক কতটা কষ্টে আছে? রাউশি গাছে হেলান দিয়ে বসে থাকলো, চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল নিচে। সে মুহূর্তে কাঁধে কারোর স্পর্শ পেতেই চোখ তুলে পাশে তাকালো। বৃষ্টিকে দেখে আবারও চোখ বুজে বসে রইল রাউশি। বৃষ্টি রাউশির পাশেই বসলো, শান্ত আওয়াজে জিজ্ঞাসা করলো, তুমি হঠাৎ এই জায়গায়? বাড়িতে কখন যাবে? আর একা কেন? বৃষ্টি মাস 3 আগে একটা চাকরি পেয়েছে একটা ফ্যাশন হাউজে। ভালো বেতন হওয়ায় মা আর বোনকে নিয়ে রাউশিদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটে উঠেছে। মাঝে মধ্যে রাউশিকে দেখার জন্য যায় বৃষ্টি। রাউশি যখন বাড়িতে থাকে না তখন সবাই চিন্তিত থাকে। বৃষ্টি অফিসের ছুটি নিয়ে রাউশিকে শেষ সময় খুঁজতে বের হয়, আর এই বটগাছের নিচেই খুঁজে পায় বেশিরভাগ সময়। অফিসের বস ভালো হওয়ায় বৃষ্টি এই কাজ করতে পারে। বৃষ্টির কথা শুনে রাউশি সহজ সরল উত্তর দিল, আমার পুরো জীবনটাই একা, এসেছিলামও একা, মরে যাবো একা, কোনো কাউকে আশা করি না। একজন তো মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি নামিয়েই উধাও। থমকালো রাউশি। বৃষ্টির হাত ধরে বলল, আচ্ছা বৃষ্টি, মেহরান কি জানেন আমি ঠিক কতটা তৃষ্ণার্ত? ওনার মুখ দর্শন হচ্ছে না আজ কতদিন, ওনার কণ্ঠ নিঃসৃত কথা শ্রবণ হয়নি কতদিন। উনি কি জানেন আমি ঠিক কি পরিমাণ চাই ওনাকে? বৃষ্টি হঠাৎই এত মাস যাবৎ শুধু রাউশিকে দেখে আসছে। কি নিদারুণ কষ্টে রাউশি এ কয়েক মাস কাটিয়েছে। রাতে বালিশে মুখ গুজে কান্না করেছে অবিরত। মাঝে মাঝে মেহরানের ছবি দেখে দেখে সারা রাতই কান্না করেছে। রাউশি বিষাদময় সেই অশ্রুকণা ছাপ তাদের বাড়ির প্রতিটি কোনায় কোনায় রয়েছে যেন। মেয়েটার এত সুন্দর মুখখানিতে এখন বিষাদে ছেয়ে থাকে। প্রিয় মানুষের জন্য আর্তনাদ করতে করতে যেন বয়সের ছাপ পড়েছে মুখে। বৃষ্টি, আমায় একটু পানি খাওয়াও না। বৃষ্টি ধ্যান ফিরল, সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে রাউশিকে দিল। রাউশি পানি খেলো। পানি খাওয়া শেষে হঠাৎ মুখে হাত দিয়ে হু হু করে কেঁদে দিল। কান্না ভেজা গলায় অভিমান মিশিয়ে বলল, মেহরান কি জানেন আমি তৃষ্ণার্ত হয়ে পানি খেয়ে আজও শান্তি পাই না। আমি ভালো নেই বৃষ্টি। তীব্র যন্ত্রণায় আমার বক্ষপট হতে ভয়ানক আর্তচিৎকার ভেসে আসে। সেই চিৎকার এতটাই নির্মম যে আমি ভালো থাকতে পারছি না। উনি কেন চলে গেলেন এইভাবে?
বৃষ্টি রাউশির মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করলো। চোখের অশ্রু ভারী হলো রাউশির, হেসকে তুলে কাঁদতে লাগলো। এক সময় থেমে গেল। বৃষ্টি টিস্যু বাড়িয়ে দিতেই সেটা নিয়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। বৃষ্টি ধরলো রাউশিকে, রাউশি বৃষ্টির সাহায্যে সামনে এগিয়ে গেল আর বলতে লাগলো, মানুষটা আবারও ফিরে আসুক আমার জীবনে, অন্ধকারের এক উৎস আলো হয়ে। আমি সেই আলো অনুসরণ করে হেঁটে যাব আজীবন। বৃষ্টি রাউশিকে দেখলো শুধু, তার কিছু করার নেই। নোজাইস রাউশি আর বৃষ্টির যাওয়া দেখলো দূর থেকে। গাছের আড়ালে দাঁড়িয়েছিল সে। রাউশির কষ্টে সে নিজেও ব্যথিত। রাউশি সব সময় ওই বটগাছটির নিচে সেই বৃষ্টির পাশে বসে কান্না করে। নোজাইস তা দূর থেকেই দেখে, কিন্তু কিছু করতে পারে না। নোজাইস চোখের কোণে জমে থাকা অশ্রু জল মুছে নিল। ফোনের লক খুলে কিছুক্ষণ আগে তোলা রাউশির ছবিগুলো দেখলো। হোয়াটসঅ্যাপে তুষারের নাম্বারে সেন্ড করলো। পাশে দাঁড় করানো গাড়িতে উঠে বসলো। গাড়িটা উল্টো ঘুরে চলে গেল অন্য কোথাও। এদিকে ওয়াশিংটন ডিসি শহরে 10তলা বিল্ডিংয়ে একটি 7ম তলায় একটি ফ্লোরের বেডে শায়িত মেহেরান। 6 মাস আগে তার অপারেশন হয়ে গিয়েছে। মেহেরান কোমায় চলে গেছে। সেদিন অতিরিক্ত ধূমপানের কারণে ব্লক হয়ে যায়, লিভারের সমস্যা দেখা দেয়। এমনকি ভালোভাবে পরীক্ষার পর জানা যায় অতিরিক্ত টেনশন আর এই ফুসফুসে ক্যান্সারের কারণে ব্রেন টিউমারও ধরা পড়েছে। এই কথা শুনে সবাই এতটাই হতবাক হয়ে পড়েছিল যে মেহেরানের বেঁচে থাকা নিয়ে সবাই আশঙ্কায় ভুগছিল। তবে আল্লাহর রহমতে মেহেরান বেঁচে গেলেও কোমায় চলে গিয়েছে। আজ প্রায় 6টা মাস যাবৎ বিছানায় শায়িত সে। চোখ মেলে তাকায় না, আর না নড়াচড়া করে, শুধু ধীরে ধীরে শ্বাস নেয়। মেহেরানের পাশে বসে আলবি, এহসান, তুষার প্রত্যেকটা দিন আহাজারি করে কান্না করে। রাউশির কথা বলে, মুখের সামনে নোজাইসের পাঠানো রাউশির ছবিগুলো ধরে। তবে মেহেরান চোখ খুলে সেসব দেখে না। ডাক্তাররা বলেছেন আর 1 মাস পর যদি মেহেরান চোখ না খুলে, জ্ঞান না ফেরে, তবে আর কখনোই চোখ খুলে তাকাবে না। আজীবন কোমায় পড়ে থাকবে সে। তুষার মেহেরানের বিছানার পাশে বসলো চেয়ার টেনে। কাপা গলায় আগের মতোই রাউশির ছবিটা মেহেরানের সামনে দেখিয়ে বলল, দেখ, তুই নিজেও কষ্টই আছিস, এই মেয়েটাকেও এত কষ্টে রেখেছিস। এখন সত্যিই বলতে ইচ্ছে করছে তুই খুবই নিষ্ঠুর আর নির্দয়। এহসান থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে ছলছল চোখে হাসপাতাল থেকে বাহিরের শহরের দৃশ্য দেখছিল। তুষারের কথা কানে শুনে কষ্টে ছাপিয়ে কেঁদে দিল। মেহেরানের কাছে এসে মেহেরানের গাল ধরে কাঁদতে কাঁদতেই বলল, দোস্ত দেখ তোর রশি ঠিক কী পরিমাণ কষ্ট পাচ্ছে। আমরা না হয় নিজেদের সামলাচ্ছি কোনোভাবে, আমাদের পরিবার পরিজন আছে, কিন্তু রশির এত কঠিন অতীত ফেলে তোকে নিয়ে এত সুন্দর এক জীবনের স্বপ্ন দেখেছিল, অথচ দেখ ওর সেই স্বপ্ন শুরু হতে না হতেই শেষ। অন্তত ওর জন্য সুস্থ হয়ে যা ভাই, চোখ খুলে তাকা মেহরান। সেই সময় একজন শ্বেতাঙ্গ নার্স ভেতরে প্রবেশ করলেন। এহসান আর তুষারকে এখানে এত চেঁচামেচি করতে দেখে ইংরেজিতেই বলল, Why are you shouting there? Can't you let him be in peace for a day? এহসান বিড়বিড় করে গালি দিল। হনহনিয়ে বেরিয়ে গেল সে। তুষার বসে রইল, তবে নার্স তাকেও বের করে দিল। নার্স কাজ করছিলেন। কারোরই খেয়াল আসলো না মেহেরানের ডান হাতের বুড়ো আঙ্গুল কিঞ্চিত নড়েছে। পরন্ত বিকেলে টিউশন করিয়ে বাড়ি ফিরছিল রাউশি। কেটে গেছে আরো 1টা মাস। পরিবর্তন হয়ে যাচ্ছে রাউশি। এতে অবশ্য নিজেরও আয় হয়ে যাচ্ছে। যে টাকাগুলো আয় হয় সেই টাকাগুলো দিয়ে প্রতি মাসে একটিবার পথশিশুদের জন্য ব্যয় করে থাকে রাউশি। মোট 5টি টিউশন করাচ্ছে রাউশি। বাড়িতে কেউ না করেনি অবশ্য। এটা খুবই ভালো লক্ষণ ছিল। রাউশি পানির বোতলটা সাইড ব্যাগে ঢুকিয়ে হাঁটা আরম্ভ করে। তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে, রাউশি। পরিচিত কণ্ঠস্বর। রাউশি পেছনে ঘুরে তাকানোর আগে ইউসুফ তার পাশে এসে দাঁড়ায়। মুখে হাসি টেনে বলে, বাড়িতে ফিরছিলি? রাউশি ক্লান্ত আওয়াজে বলল, হ্যাঁ। চল একসাথে যাই। তোর বাড়ি তো এইদিকে না, কোথায় যাবি তুই? ইউসুফ ডান হাত দিয়ে মাথা চুলকাতে লাগলো। ঠোঁটে তার লাজুক হাসি। রাউশি বুঝতে পারল এই ছেলে তার সিনিয়র ক্রাশকে দেখার জন্যই যাবে। রাউশি কিছু বলল না, হাঁটা শুরু করলো। ইউসুফও পেছন পেছন যেতে লাগলো। এই রাউশি, তোর কি আজও মন খারাপ?
আমার মন কবেই বা ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। রাউশি চুপ রইল। ইউসুফ ডেকে উঠল। এই রাউশি, বল। তোর কি মনে হয় সিনথিয়া আমায় পছন্দ করে? আমি কিভাবে জানবো? না, তোর কি আন্দাজ নেই একটু? না। আচ্ছা। রাউশি আবারও চুপচাপ হাঁটতে লাগলো। ইউসুফ বকবক করেই যাচ্ছে। আর একটু সামনে যেতেই দুজনে আয়াসকে একটি রেস্টুরেন্ট থেকে বের হতে দেখলো। রাউশি আয়াসের সাথে কথা বলে না, তবে খারাপ ব্যবহারও করে না। আয়াসও রাউশিদের দেখে দাঁড়িয়ে গেল। ইউসুফ স্যারকে দেখে সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। আয়াসের সালামের উত্তর করল। রাউশিও চলন থামিয়ে ক্লান্ত ভঙ্গিতে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। আয়াস রাউশিকে এক পলক তাকিয়ে ইউসুফকে জিজ্ঞাসা করলো, কোথাও কি গিয়েছিলেন আপনারা? কোথা থেকে ফিরছিলেন আপনারা? স্যার আমি তো বাসা থেকেই আসছি, তবে রাউশি কোথা থেকে আসছে জানি না। আয়াস রাউশিকে কিছু বলল না। আবার কথা না বলেও থাকতে পারছে না, তাই একবার জিজ্ঞাসা করলো, রাউশি, আপনার পায়ে ব্যথা কি বেড়েছে নাকি কমেছে? রাউশি মাথা তুলে আয়েশের দিকে তাকালো। ভালোভাবেই উত্তর দিল, জি কিছুটা কমেছে স্যার। আয়াস শুকনো ঠোক গিলল। এই মেয়েটা একদিন তার স্ত্রী ছিল ভেবেই মনটা খারাপ হয়ে গেল। 3টে বছর স্ত্রী হিসাবে ছিল এই মেয়ে, অথচ আয়াস তখন অন্য নারীতে আসক্ত ছিল। ভাবতে নিজের উপর নিজেরই বিষাদে ছেয়ে গেল। রাউশি এবার অস্বস্তি নিয়ে ছোট করে বলল, স্যার আমরা আসি। বলে ইউসুফের হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। আয়াস তাকিয়ে রইল শুধু। কিছুটা দূরে যেতে সিনথিয়াদের বাড়ির সামনে এসে পৌঁছালো রাউশিরা। ইউসুফ খুশি খুশি মুখ নিয়ে বলল, তুই যেতে পারবি রাউশি? হ্যাঁ। আচ্ছা যা তাহলে, আমি একটু। রাউশি ইউসুফের বাকি কথাটা না শুনে হাঁটা ধরল। ইউসুফ দাঁত কেলিয়েই হাসলো। এই ছেলে সবার সামনে চুপচাপ থাকলেও রাউশির সামনে সব সময় হাসি খুশি ভাবে কথা বলে। রাউশি মিনিট 10 মাঝে বাড়িতে ফিরল। বসার ঘর পেরিয়ে যেতে দেখলো অচেনা কিছু মানুষজন। 2জন মধ্যবয়স্ক লোক, একজন মধ্যবয়সী মহিলা আর এক যুবক বসে আছে। রাউশির মনে পড়ল সকালে তার মা বলেছিল আজ বিকালে তানিয়াকে দেখতে আসবে। রাউশি এক পলক সেদিকে তাকিয়ে চলে গেল উপরে। রাউশি ফিরতেই সবাই রাউশির দিকে তাকিয়েছিল। এটা করলেন, মেয়েটা কি ভাবি? উর্মিলা বেগমের রাউশিকে দেখলেই কষ্ট হয়। মুখটা মলিন হয়ে গেল ওনার। অম্লান মুখে উত্তর করলেন, আমার বড় ছেলে মেহরানের স্ত্রী। মুনতাহার বেগম চুপসে গেলেন। উনি তো আবার নিজের বড় ছেলের জন্য ভাবছিলেন এই কয়েক মুহূর্তের সময় নিয়ে। এদিকে মিজান রহমান মাহমুদ খানের দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ে না? মাহমুদ খান রাউশির যাওয়ার দেখছিলেন। মিজান রহমানের কথা শুনে ফিরে তাকিয়ে বললেন, হ্যাঁ। মিজান রহমান হাসলেন। আবারও কথা শুরু হলো। এদিকে কিছুক্ষণ পর তানিয়াকে নিয়ে আসা হলো সেখানে। বাড়ির সবার মুখই কেমন মলিন। আজ মেহরান থাকলে ওই সমস্ত কিছু করত, তবে ছেলেটা নেই। তবে সবার মাঝে মাহবুব খান একটু বেশি খুশি আছেন আজ। পাত্রের নাম ফুয়াদ। ফুয়াদ তানিয়াকে দেখে কিয়ক্ষণ তাকিয়ে রইল। তানিয়া মাথা তুলে তাকালো না। তানজিম ফুয়াদের পাশেই বসেছিল। ফুয়াদ তার বন্ধু। ফুয়াদকে এভাবে নিজের বোনের দিকে তাকিয়ে থাকতে দেখে ফুয়াদের কাছে গিয়ে ফিস ফিস করেই বলল, লজ্জার মাথা কি বাড়ি থেকেই খেয়ে এসেছিস নাকি? তানজিমের কথায় ফুয়াদ চোখ নামালো। তানজিমকেও আজ কেমন সুন্দর দেখা গেল। সে সময় তানজিমের ফোনে নুজাইশের কল এলো। তানজিম সবাইকে এক্সকিউজ মি জানিয়ে সেখান থেকে উঠে অন্য পাশে চলে গেল। রাতের দিকে ফুয়াদেরা একেবারে আন্টি বদল করে খাওয়া দাওয়া সেরে চলে গেলেন। রাউশি এইসবই নিজেকে রাখলো না। সে তো ছাদে বসে আকাশে ওঠা চাঁদ দেখতে ব্যস্ত। আজ অন্যদিনের মতো হাওয়া নেই, বরং অনেক গরম। তবুও রাউশি সেখানে বসে রইল। কিছুক্ষণ আগে তানজিম এসে তার সাথে মজা করে গেছে, কিন্তু রাউশি কি আর সেসবে গুরুত্ব দেয়? রাউশি নিজের মতো করে বসে রইল। সবই এলোমেলো। তখনই ছাদে এলেন মাহবুব খান। রাউশি বড় চাচাকে দেখে উঠে দাঁড়ালো। মাহবুব খান রাউশিকে উঠতে দেখে বললেন, বস মা বস, উঠে দাঁড়াতে হবে না, তোর পায়ে এমনিতেই এখনো ব্যথা। সমস্যা নেই বড় বাবা। মাহবুব খান রাউশির পাশে বসলেন। রাউশি মারে, খেতে যাসনি কেন?
আমাদের সাথে একসাথে বসে খেতে ইচ্ছে করে না মা? সে মাথা নামালো, ছোট আওয়াজে বলল, এমনটা নয় বড় বাবা, আসলে আমার। বাকিটা বলতে পারলো না। মাহবুব খানই বললেন, আজ প্রায় 8 মাস ধরে তুই আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করিস না। বাড়ির সবাই তোর আগের রাউশিকে খুব মিস করতেছে। জানিস, তোর কষ্ট আমরা বুঝি মা। তবে আমি তোকে কি বলেছিলাম একদিন, মেহরান যত যাই বলুক ওর উপর বিশ্বাস আছে তো? রাউশি শুকনো ঢোক গিলল, দূর আকাশের দিকে তাকিয়ে উত্তর করলো, বিশ্বাস আছে বলেই 8টা মাস যাবৎ বেঁচে আছি বড় বাবা। মাহবুব খান প্রশান্তির হাসি হাসলেন। রাউশির মাথায় হাত বুলিয়ে বললেন, তোর হাসির দিন অতি সন্নিকটে রে মা। রাউশি মলিন হাসলো। কিছুক্ষণ নীরবতা পালন হলো। রাউশি সেই নীরবতা ভেঙে বলল, মেহরান ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তাই না বড় বাবা? চমকে গেলেন মাহবুব খান। রাউশির দিকে বিস্ফোরিত চোখে চাইলেন। রাউশি অম্লান হেসে আবারও মেঘে ঢেকে রাখা চাঁদের দিকে তাকিয়ে বলল, এত বড় একটা কথা আমার থেকে লুকাতে পারলে তুমি বড় বাবা। মাহবুব খান কি বলবেন, বলার ভাষা খুঁজে পেলেন না। মেয়েটা কিভাবে জানলো সেটাই উনি বুঝতে পারছেন না। রাউশি আবার বলল, গতকাল বাবা, তুমি, তানজিম ভাইকে কথা বলতে শুনে ফেলেছিলাম। মাহবুব খান কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। উঠে দাঁড়ালেন, চলে যেতে নিয়েও একবার রাউশির দিকে তাকালেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোর ভালোবাসার জন্যই বলিনি মা, আমারা পারলে ক্ষমা করে দিস। রাউশি মাহবুব খানের হাত ধরে বলল, এসব কি বলছো বড় বাবা? আমি বুঝতে পারছি তোমাদের মনোভাব। মাহবুব খান আবারও রাউশির মাথায় হাত বুলিয়ে হঠাৎ বললেন, শুভ জন্মদিন মা। পুরোনো দিন ফেলে এই বছর তোমার একটাই ভালো কাটুক, যে আমরাও যেন খুব ভালো থাকি। রাউশি চমকে গেল। তার জন্মদিনের কথা মাথায় আসলো, সে তো নিয়ে গিয়েছিল। মাহবুব খান হেসে চলে গেল। রাউশি আবারও একা একা বসে রইল ছাদে। ফোনে টুংটাং মেসেজে চোখ গেল ফোনের স্ক্রিনে। মেসেজ অপশনে ক্লিক করতেই দেখলো নাহিনের মেসেজ। হ্যাপি বার্থডে রিয়াত্তা বেবি। রাউশি চোখ গেল স্ক্রিনের উপরে। রাত 12টা বাজে। এর পরপর তার বাবা, উজান ভাই, তানজিম ভাই, মাইশা, তানিয়া, বৃষ্টিও উইশ করলো তাকে হোয়াটসঅ্যাপে। হঠাৎ মেসেজ এলো নুজাইশের নাম্বার থেকে। শুভ জন্মদিন মৌরিন। রাউশি এত কিছুর মাঝেও খুব একটা খুশি হতে পারল না। গতকাল সে শুনে ফেলেছিল মেহরানের ফুসফুসে ক্যান্সার হয়েছিল। অপারেশনের পর মেহরান কোমায় চলে গিয়েছে। এইটুকু শুনে রাউশি সারারাত কান্না করেছে। মেহরান এখন কেমন আছে এই কথাটা তানজিমের থেকে জিজ্ঞাসা করেছিল সকালে। তানজিম ভূত দেখার মতো চমকে গিয়েছিল। পরবর্তীতে বলেছে আগের তুলনায় ভালো। এইটুকুতে রাউশির কষ্ট কিঞ্চিত পরিমাণ লাঘব হলেও হাজার পরিমাণে জখমে হয়েছিল এত বড় সত্য কথা ভেবে। মেহরানের যদি কিছু হয়ে যেত, এটার ভাবতে পারল না রাউশি। তার মাথা কাজ করছে না। রাউশি ছুটে আমেরিকা চলে যেতে মন চাইছিল সেই মুহূর্তে। তবে যখন শুনেছে মেহরানি তাকে বলতে নিষেধ করেছে, তখন ভয়ানক এক অভিমান এসে ভর করে মস্তিষ্কে। মেহরানের কথা ভাবতে রাউশি আবারও কান্না পেল। আজ এমন দিনে মেহরান তার পাশে থাকবে না ভেবে। তখনই অতি পরিচিত বহুল কাঙ্ক্ষিত সে কণ্ঠস্বর কানে ভেসে আসলো পেছন হতে। তৃষ্ণাত্মক কান জোড়াও যেন কিছুক্ষণের জন্য অবশ হয়ে এলো রাউশির। শুভ জন্মদিন মেহরানের মেহেরজান। হাজার হাজারো দোয়া এই যে রাউশির এই বছরটা তার মেহরানের সাথে এতটাই মধুরভাবে কাটুক যে আশপাশের প্রতিটি কোনায় কোনায় তা খোদাই করে লেখা থাকবে আজীবন ধরে। থামলো সেই কণ্ঠস্বর। পুনরায় কণ্ঠে শীতলতা মিশিয়ে শোধালো, আবারও দেখা হলো আমাদের। প্রিয় মানুষটির মুখ হতে নিঃসৃত বাক্যগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলো রাউশি। খুবই শান্ত ভঙ্গিতে মাথায় ব্যান্ডেজ করা, বলিষ্ঠতা কমে শুকনো মুখ, ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা। তবে সেই হাসিটা কেমন মলিন লাগলো রাউশির কাছে। রাউশির মনে হচ্ছে হাজার বছর পর দেখা পেল সে মেহরানের। স্থির দাঁড়িয়ে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল। মেহরান রাউশির কাছে এগিয়ে এলো। রাউশি কাঁদল না, বরং স্থির চোখে পলক ফেলে তাকিয়ে রইল মেহরানের দিকে। মেহরান তার আরো কাছে এগিয়ে এসে বলল, কথা বলবি না? রাউশি সবিত ফিরে পেল। একবার নিচে তাকিয়ে আবারও মেহরানের দিকে তাকালো। ঠোঁটে হাসির রেখা টেনে বলল, কেমন আছে?
মেহেরান হাসলো। রাউশির মাথা ডান হাতে রেখে বলল, সামনে কাঙ্ক্ষিত নারী দাঁড়িয়ে আর মেহরান ভালো থাকবে না, তা কি করে হয় রাউশি? রাউশি এবার মুচকি হাসলো। রাউশিকে অন্য দিনের তুলনায় অনেক চুপচাপ লাগছে। মেহেরান রাউশির গালে হাত রেখে বলল, অভিমান করেছিস? না। তাহলে কথা বলছিস না যে? রাউশি এবার মেহেরানের হাত ধরল, মাথা নিচু করে বার কয়েক দীর্ঘশ্বাস নিল। এরপর মেহেরানের দিকে তাকিয়ে কোনো কথা না বলে পা দুটো উঁচিয়ে মেহেরানের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মেহেরান আবেশে চোখ বুজলো, ব্যাস এতটুকুই? চুমু দিল। মেহেরান রাউশির এহেন কাজে হেসে ফেলল। রাউশির দিকে ঝুঁকে বলল, তানজিম যখন বলল তুই আমার ব্যাপারে সব জেনে গিয়েছিস, তখন ভেবেছিলাম না জানি কতদিন লাগবে তোর অভিমান ভাঙাতে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার রাউশিটা এত বুঝে আমাকে, এই জন্যই তো। বাকিটুকু বলার আগে রাউশি কপালে গাঢ় চুম্বন এঁকে দিল মেহেরান। রাউশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, অনেক বেশি ভালোবাসি। কথাটা শেষ করে মেহেরান এক হাতে রাউশির কোমর জড়িয়ে ধরল, অন্য হাতে কানের পাশে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুছিয়ে দিল। উষ্ণ হাতে তালু রাউশির গালে রেখে নাকে নাক খসল, একইভাবে ফিসফিসিয়ে আওড়ালো, আমায় ক্ষমা করে দিস, সত্যিটা বলতে পারিনি, বেঁচে না থাক। রাউশি আর বলতে দিল না মেহেরানকে। ঠোঁটে হাত রেখে বলল, আমার সাথে পুরো একটা জীবন কাটিয়ে দিন, মৃত্যু যদিও হয় তবে দুজনের একসাথেই হোক। মেহেরানও কণ্ঠ খাদে নামিয়ে বলল, তাই হোক তবে। মেহেরান এবার নিজের শুষ্ক উস্ক ঠোঁটজোড়া রাউশির ওষ্ঠপুটে ডুবিয়ে দিল। নিস্তব্ধ রজনীর মাঝে হালকা নাতিশীতোষ্ণ বাতাস জানান দিল কিছু প্রশান্তির। এই গভীর রাতে ছোটখাটো একটা সভা বসেছে খানবাড়িতে। বাড়ির বড় ছোট সবাই উপস্থিত। সবার মধ্যবিন্দু হলো মেহেরান। উর্মিলা বেগম, রোকসানা বেগম আর রূপা বেগমের মাঝে বসে কেঁদেই চলেছেন ছেলের অসুস্থতার কথা শুনে। অনেকেই সান্ত্বনা দিচ্ছে, তবে তিনি থামছেন না। নাহিন, মাইশা, তানিয়া, তাজবিরের ঘুম পাচ্ছে, ঢুলুঢুলু চোখে তাকিয়ে রয়েছে। এদিকে মাহবুব খান সবাইকেই বলছেন ঘটনা যত গভীরে যাচ্ছে বাড়ির কর্ত্রীদের কান্নার বেগ বাড়ছে। এতক্ষণ শুধুমাত্র উর্মিলা বেগমই কান্না করছিলেন, এবার রূপা বেগম আর রোকসানা বেগমও যোগ দিলেন। এদিকে মাহাতাব খান তো অবাকের চরম পর্যায়ে চলে গেছে, চোখ বড় বড় করে শুধু তাকিয়ে আছেন। রাউশি মেহেরানের পাশে বসেছে। মেহেরানের সেসবে ভ্রুক্ষেপ নেই, সে তো উজানকে মেসেজ দিয়ে যাচ্ছে। উজান বাড়িতে একবার দুবার এসে দেখা করে যেত শুধু। এই তো আজ তানিয়াকে দেখে গেল পাত্রপক্ষ। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে উজান। ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকে নিজের টাকায়। মাহবুব খান ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে উজান মানা করে দিয়েছে। মেহরান এসেই উজানকে মেসেজ দিয়ে যাচ্ছে। উজানও জানালো যে সে আসছে। এদিকে মাহমুদ খান বললেন, মেহরান অনেক বড় রোগ থেকে বেঁচে ফিরেছে, ওকে কিছুদিন রেস্টে থাকতে হবে, তাই ওদের ঘুমাতে যেতে দেওয়া হোক। একদিকে শ্বশুর তো অন্যদিকে মেজো চাচা। মাহমুদ খানের কথা শুনে মেহরান খুব খুশি হলো। উঠে দাঁড়িয়ে মায়ের কাছে গেল আগে। উর্মিলা বেগম ছেলেকে দেখে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে কান্না বেচা গলায় বললেন, বাপরে, আমাদের বুঝি কষ্ট হয় না? এভাবে আমাদের না জানিয়ে গেলি কেন? আর একটা বারো কথা বলিসনি? তানজিম পেছন থেকে বলল, মেহরান ভাই তো এই কয় মাসই কমাইছিল, কথা কিভাবে বলতেন। উর্মিলা বেগমের কান্না আরো জোরালো হলো। মেহরান মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, তোমাদের যদি জানানো হতো তবে তোমরা ট্রমায় থাকতে মা। দেখো আমি সুস্থ আছি, তোমার দোয়ায়, আল্লাহর দোয়ায় আমি সুস্থ আছি। তুমি শুধু শুধু কান্না করো না মা, তোমার কান্না আমার ভালো লাগে না। উর্মিলা বেগম কেঁদে কেঁদেই বললেন, তুই আর কি বুঝবি রে বাপ? এরপর মাহবুব খানের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, ও না হয় বাচ্চা মানুষ, কিন্তু তুমি বড় হয়ে কিছুদিন পর নাতি দেখবে, তোমরাও কোনো আক্কেল নেই। মাহবুব খান বউয়ের কথায় একবার চারপাশে তাকালেন। বাচ্চারা কেমন মুখ টিপে হাসছে। হালকা কাশলেন মাহবুব খান। তিনি এবার কি বলতেন? যদি কথাটা ভাইরাল হতো তাহলে পুরো বাড়ির প্রতিটা মা চোখ মুছে দিল আর বলল, কেঁদো না মা,
আমি একদম ঠিক আছি। আমি খুবই ক্লান্ত মা, এখন কিছুটা রেস্টের দরকার। ছেলের কপালে চুমু খেয়ে উর্মিলা বেগম বললেন, ঠিক আছে, যা ঘুমা গিয়ে। বাবা, কিছু খাবি না? ওনার এই কথাটা শুনে বাড়ির ছেলে মেয়েগুলো সবে একে একে নিজেদের রুমে চলে গেল। এটা দেখে বাড়ির বড়রা শুধু তাকিয়ে রইলেন। রাউশি মেহরানের জন্য অপেক্ষা করছে। মেহরান বলল, আমার খিদে নেই মা, আপাতত একটা ঘুমের দরকার। উর্মিলা বেগম রাউশিকে ইশারা করলেন মেহরানকে নিয়ে যেতে। রাউশি ও মেহরানকে চলুন বলে হাত ধরল। তারাও চলে গেল। দুজনকে একসাথে দেখে বাড়ির বড়রা মাশাল্লাহ আওড়ালেন। রুমে এসে মেহরান দরজা বন্ধ করে দিল। রাউশি মেহরানের জন্য কাবার থেকে জামা কাপড় বের করে দিল। মেহরান সেই সব নিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। শাওয়ার নেওয়াটা অতি জরুরি এখন। রাউশি বিছানায় ছাড়লো, মেহরানের জন্য অপেক্ষা করলো। মেহরান বের হলো। রাউশি এগিয়ে গেল মেহরানের দিকে। আপনি এখনো অসুস্থ, ঠিকভাবে সুস্থ হন, কিছুদিন বাড়িতে থেকেই রেস্ট করবেন। মেহরান টাওয়ালটা মাথায় রেখেই বলল। যথা আজ্ঞা আমার রানী। রাউশি মেহরানকে খাটের উপর বসিয়ে টাওয়ালটা দিয়ে মেহরানের চুল মুছে দিল। মেহরান হুট করে রাউশির কোমর জড়িয়ে ধরল। এখন একটা প্রশান্তের ঘুম দরকার, পাশে অবশ্যই তোকে চাই। রাউশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। মেহরানকে হারানোর ভয় তাকে জেগে বসেছে। মেহরানকে অন্তত তাহার জন্য সুস্থ থাকতে হবে। মেহরানকে আর কখনো কষ্ট দেবে না সে। মেহরানের কপালে চুমু দিয়ে নিজেও চুপ করে রইল। মেহরান বলল, ঘুমা। বাহির থেকে বারান্দার পর্দা ভেদ করে বাতাস এসে দুজনের গা ছুঁয়ে দিল। অনেক দিন মাস পর আজ হয়তোবা দুজনের শান্তির এক ঘুম হবে। সকালে রাউশির ঘুম ভাঙল মুখের উপর গরম নিঃশ্বাস আশ্রে পড়াতে। ঘুম ঘুম চোখ খুলতেই দেখলো মেহরানের ঘুমন্ত মুখশ্রী। আজকের সকালটা ভীষণ মিষ্টি মনে হলো রাউশির কাছে। এমন মিষ্টি সকাল আজীবন পেতে চায় রাউশি। মেহরানের চুলে হাত বুলালো। একটা আঙ্গুল মেহরানের চোখ বেয়ে স্পর্শ করতে করতে ঠোঁটে এসে থামলো। রাউশি হেসে দিল নিঃশব্দে। আঙ্গুল সরিয়ে তার কোমরে রাখা মেহরানের হাতটা সরিয়ে উঠতে যাবে, তার আগেই মেহরান হাত ধরে ফেলল। রাউশি চমকে পেছনে ফিরে তাকাতে মেহরান তাকে কাছে টেনে আলতো করে ঠোঁটে চুমু দিল রাউশিকে। ঘুম ঘুম কণ্ঠে এক চোখ খোলা আর এক চোখ বন্ধ অবস্থায় বলল, এটা প্রতি সকালেও পাওনা। রাউশি থতমত খেয়ে গেল। মেহরান রাউশিকে ছেড়ে আবারও ঘুমিয়ে গেল। রাউশি উঠে দাঁড়ালো। শাওয়ার নেওয়ার জন্য একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মেহরান তখনও ঘুমাচ্ছে। রাউশি খাটের কাছে এসে কিছুক্ষণ মেহরানকে দেখলো। সকালে স্নিগ্ধ আলো মেহরানের মুখে এসে ছিটকে পড়ছে মনে হলো। মেহরানের ফর্সা আদলে বধন আঁখি জোড়া, একখানা সুচালো নাক আর নীড়ের চোয়ালে ঘুমন্ত অবস্থায় মানুষটাকে বাচ্চাদের মতো লাগলো। যখন গম্ভীর মুখ ধারণ করে সে সময় চেহারার আদল পাল্টে যায় মেহরানের। রাউশি আবারও হেসে উঠল। রাউশি ঘর থেকে বেরিয়ে গেল সোজা। বাড়ির কর্ত্রীরা এক একজন এক এক কাজে ব্যস্ত। রাউশি মায়ের কাছে গেল। এ কয়েক মাস মায়ের সাথে ঠিক কয়েকবার কথা হয়েছে সেটা মনে নেই রাউশির। শুধু এটাই মনে পড়ে রাউশি সারাদিন সারা রাত বসে বসে প্রহর গুনেছে মেহরানের ফিরে আসার। রূপা বেগম মেয়েকে সকাল সকাল নিচে দেখে বিস্মিত হলেন, আর তার চেয়েও বেশি বিস্মিত হলেন মেয়েকে হলুদ শাড়িতে দেখে। এমনিতেই কখনো বাড়িতে শাড়ি পরে না রাউশি। রূপা বেগম মেয়ের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, মাশাআল্লাহ, কারোর নজর না লাগুক। রাউশি হেসে শান্ত মুখ ভঙ্গিতে বলল, মা আজ এত কিসের কাজ তোমাদের? রূপা বেগম কেন যেন একটু অন্যরকম হলেন। মেয়ের হাত ছাড়িয়ে কাজে ব্যস্ত হয়ে বললেন, তুই কাজে লেগে পড়, আগামীকাল বিকেলে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। রাউশি প্রশ্ন করল, কিসের অনুষ্ঠান? রূপা বেগম কথা ঘুরাতে চাইলেন। মেহরান ওঠেনি ঘুম থেকে? আচ্ছা ঘুমাক তাহলে, বলে তিনি চলে গেলেন। রাউশির মনে হলো তার মা তার থেকে কিছু লুকাচ্ছে। তাই রাউশি রান্নাঘরে চলে গেল। রোকসানা বেগম আর উর্মিলা বেগম আর দুজন পরিচালিকা সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত। উর্মিলা বেগম রাউশিকে এখানে দেখে বললেন, তুই এখানে? মেহরানও উঠেছে? পরবর্তীতে রাউশিকে শাড়ি পরা দেখে কেমন মজা সুরে বললেন, মেহরান তো আজ তোর থেকে চৌকি সরাতে পারবে না। রাউশি লজ্জা পেল। কি যে বলো না বড় মা। উর্মিলা বেগম আর রোকসানা বেগম হেসে উঠলেন।
রাউশি একটু উর্মিলা বেগমের কাছে গেল আর জিজ্ঞাসা করলো, মা বলল আগামীকাল নাকি কিসের অনুষ্ঠান? উর্মিলা বেগম কেমন করে যেন রাউশির দিকে তাকালেন, তারপর আবারও কাজে মন দিয়ে বললেন, মেহরানের আসার খুশিতে আর কি ছোটখাটো কিছু করব। রাউশির কেমন যেন লাগলো, একটা মানুষের বাড়িতে ফেরাতে অনুষ্ঠান করে নাকি কেউ। রাউশির মাথায় একটা জটলা প্রশ্ন নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। উর্মিলা বেগম রোকসানা বেগমের নিকট তাকিয়ে মুচকি মুচকি হাসলেন। রাউশি এবার সোজা চলে গেল তানিয়ার রুমে। তানিয়াকে দেখা গেল বিছানায় একটা ছবি নিয়ে ঘুমাচ্ছে। দরজা খোলা থাকায় রাউশি ঢুকতে পেরেছে। তানিয়ার পাশে খালি জায়গায় গিয়ে শুয়ে পড়ল রাউশি। তানিয়ার হাতে থাকা ছবিটা হাতে নিয়ে দেখলো একটা ছেলের ছবি, নিচে নাম লেখা আছে ফুয়াদ। রাউশির মনে পড়ল এই ছেলেই তানিয়ার হবু স্বামী। রাউশি মনে মনে খুব হাসলো। হে ফুয়াদের। সকাল 10টা বাজে। একে একে সবাই নিচে আসা শুরু করেছে। বাড়ির কর্তারা সেই ভোরেই নিজেদের কাজে চলে গিয়েছে। এখন শুধু বাড়ির ছেলে মেয়েরাই রয়েছে, আর তারাই এক একজন করে নিচে আসছে। গতকালকে নাহিন মাইশাও এসেছিল বাড়িতে। আজ নাকি রাউশির ফুফুরাও আসবে, আবার উজান ভাইও আসবে। রাউশির মনে হচ্ছে আজ বাড়িতে ঈদের দিন। রাউশির কাঁধে হাত রেখে মাইশা বলছিল, আমি এক নতুন রিলেশনে গিয়েছি। ছেলেটা দেখতে একদম ঝাক্কাস। কেমন হবে বলো তো আপু, যদি আমি বিয়ে পর্যন্ত আগাই? রাউশি ভ্রু কুঁচকে বলল, ভালো হবে। সত্যি? হ্যাঁ। আব্বু আম্মুকে বলি? তোর ইচ্ছা। তুমি বলে দাও। পারবো না। মাইশা হতাশ হলো। তাহলে আমিও পারবো না বলতে। তাহলে বিয়ে করতে হবে না। তোমার বিয়ে হয়ে গেল, তানির ওপর বিয়ে হবে, আমি কেন সিঙ্গেল থাকবো? সিঙ্গেলে ভালো। নাহিন এগিয়ে আসতে আসতে বলল, ও মা, তাই নাকি? মেহরান ভাইকে কি এখন আর ভালো লাগছে না? মেহরান ভাইয়াকে বলবো তার আজ আসুক মেহরান ভাই। নাহিন এবার বোনের দিকে তাকিয়ে বলল, তুই বেশি পেকে গিয়েছিস, তার মাকে বলে দিব আমি। বিরক্ত হলো মাইশা। নাহিনের মাথায় গাঁটটা মেরে চলে গেল। নাহিন রাউশিকে বলল, দেখছিস, এই মেয়ে যে বাড়ির বউ হয়ে যাবে, সে বাড়ির সবার কপাল পড়বে। মেহরান তখন সিঁড়ি বেয়ে নামছিল। রাউশিকে আর নাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ দুটো বারবারই রাউশিতে মুগ্ধ হচ্ছিল, যেন হাজার বছর পর রাউশিকে দেখছে, তাও আবার শাড়িতে। রাউশি খেয়াল করেনি মেহরানকে। নাহিন এই প্রথমে খেয়াল করলো মেহরানকে আর চেয়ে পড়ল। মেহরান ভাই আসছে। রাউশি কানে হাত দিল। বলে এত জোরে চেঁচাতে হবে? রাউশি চোখ গেল সিঁড়ির দিকে। মেহরান তার দিকেই তাকিয়ে নিচে নামছে। চোখের চাহনিতে আলাদা এক শীতলতা, যা রাউশির হৃদয় শীতল করে দিল। নাহিন মেহরানের কাছে গিয়ে কোলাকুলি করলো, তারপর এক হাত দিয়ে রাউশির কাছে যেতেই বলল নাটকীয় ভঙ্গিতে। নাহিন সেই স্থান থেকে সরে গেল। মেহরান রাউশির দিকে ধীর পায়ে এগিয়ে গেল। এটা প্রতি সকালেও পাওনা তোর? রাউশি ব্যঙ্গ করে বলল, অবশ্যই না। মেহরান রাউশির নিকটে এগিয়ে এলো। এ পাশে কেউ নেই। মেহরান সেই সুযোগটাই কাজে লাগালো। রাউশির কোমর জড়িয়েই ধরলো। মেহরানের শীতল হাত রাউশির শাড়ি ভেদ করে পেটে স্পর্শ করতে কেঁপে উঠল রাউশি। মেহরান রাউশির দিকে ঝুঁকে বলল, কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, তাই নাকি? তবে আমার দুষ্টু মেহরান তো বলছে তার মেহেরজান তার জন্যই আজ এমন সাজে, এমন রূপে। রাউশি ছাড়িয়ে নেওয়ার জন্য ব্যস্ত হলো। কাপা গলায় বলল, ছেড়ে দিন, কেউ এসে পড়বে। মেহরান আরেক হাত রাউশির গালে রেখেই বলল, আসুক। এরপর রাউশির গালে নাক ঠেকিয়ে একটা মিশিয়ে বলল, তোর এমন রূপে আমি বারবার বশীভূত হতে চাই। নিশিদের ভিড়ে আলো সংকটাপন্ন। এমনই এক বদ্ধ রুম থেকে একটি মেয়ে চিৎকারের আওয়াজ ভেসে আসছে। তবে আশেপাশে তাকে সাহায্য করার মতো মানুষ তো দূরে, কোনো কাকপক্ষীও বসে নেই। মেয়েটি সাহায্য চাইছে বারবার। হুট করে দরজা খুলে গেল। পরপর ভিতরে ঢুকলো 3জন পুরুষ। মেয়েটা টের পেল কিছুটা, চেঁচিয়ে বলতে লাগলো, ইউ বাস্টার্ড, তোদের আমি কাউকে ছাড়বো না। সাহস হয় কি করে আমাকে এভাবে ধরে নিয়ে আসার? আমার আবার সাহস একটু বেশিই। কেউ একজন সুইচ টিপে লাইট জ্বালালো। সামনে পুরুষগুলোকে দেখে মেয়েটা চমকে গেল।
এ যেন এক অন্য রূপ মনে হলো তার। একদিকে মুগ্ধতা, অন্যদিকে বিস্মিত ভাব, তো আবার রাগান্বিত ভাব নিয়ে বিড়বিড় করে আওড়ালো, মেহরান। মেহরান একটা চেয়ার টেনে আরিয়ার সামনে বসলো। আরিয়া ভয় পেলেও মেহরানের এমন পুরো কালো গেটআপে একদম মন্ত্রকে চোখ গেল নুজাইশের দিকেও। এই মেহরান সুদর্শন বলে কি ওর সব বন্ধুরাও সুদর্শন নাকি ভাবতে লাগলো আরিয়া। নুজাইশ নিজের আকাশি রঙা শার্টের হাতা গুটিয়ে মেহরানের পাশে একটা চেয়ারে বসলো নিজেও। আরিয়া ভাবলো মেহরান তো বিবাহিত, সে নুজাইশকে পটানোর চেষ্টা চালাবে। এদিকে তুষার দেওয়ালে ঠেসে দাঁড়িয়ে আছে। এবার মেহরান গমগমে আওয়াজে বলল, তা মিস আরিয়া, এবার বলুন রাউশিকে কেন মারতে চেয়েছিলেন? আরিয়ার ধ্যান ফিরল, মনে পড়ল তাকে এরা তুলে নিয়ে এসে বেঁধে রেখেছে। আরিয়া মেখে রাগ দেখিয়ে বলল, মেহরান, তোমার সাহস থেকে আমি অবাক না হয়ে পারছি না। কোন সাহসে তুমি আমাকে এখানে বেঁধে রেখেছো? আমার বাবা জানতে পারলে তোমাকে এখানেই জ্যান্ত পুঁতে দেবে। ও আচ্ছা, কিন্তু তোমার বাবা জানবে বা কি করে? নুজাইশ রেগেছিল সে অনেকক্ষণ যাবৎ, কপালের রগগুলো ফুলে উঠেছে। যখন থেকে জেনেছে এই আরিয়া সেদিন রাউশিকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, তখন থেকে খুব কষ্টে নিজেকে সামলে রাখছে, দমিয়ে রাখছে। নুজাইশ দাঁতে দাঁত চেপে বলল, আগে এটা বলো, রাউশিকে অ্যাক্সিডেন্ট কেন করালে? আরিয়া কপাল কুঁচকালো, সাথে কিছুটা ভয়ের আভাস দেখা দিল তার মাঝে। চোখ লুকাতে লাগলো, এদিক ওদিক তাকিয়ে বলল, কি বকছো তোমরা? আমি কিন্তু চেঁচাবো। তুষার হেসে বলল, চেঁচালেও আজ লাভ নেই মিস, এইখানে কেউই আপনাকে বাঁচাতে আসবে না, তবে হ্যাঁ মারতে আসবে ভয়ানক সব হিংস্র প্রাণীরা। দেখো মেহরান, আমায় ছেড়ে দাও, এতে তোমারই ভালো হবে। পিলে চোখ শুনে গেল আর বলতে লাগলো, আজ তোমার এক পা কেটে ফেলা হবে। কেমন হবে বলো তো আরিয়া? আরিয়া যেন আরো বেশি ভয় পেল, এবার কান্না করার উপক্রম হয়ে গেল তার। এদিকে তিনটে যুবক আছে, এদের সাথে সে কখনোই পেরে উঠবে না। আরিয়া এক প্রকার কাঁদো কাঁদো গলায় বলল, দেখো মেহরান, তুমি এমনটা কিছুতেই করবে না। আমি তো ওই মেয়েটাকে সহ্য করতে পারি না বলেই মারতে চেয়েছি। ওই মেয়েটা নাকি তোমার স্ত্রী, আমার থেকে সুন্দর নয়, তুমি কিভাবে ওই মেয়েকে বিয়ে করতে পারো? এই জন্য রেগেই ভুলবশত মেরে দিতে চেয়েছিলে, তাই তো? হ্যাঁ। আরিয়ার এসব কথাবার্তা শুনে নুজাইশ ভীষণ রকমের রেগে গেল। আরিয়াকে চর মারতে যাবে, তার আগে মেহরান থামিয়ে দিল। তুষারকে বলল, নুজাইশকে নিয়ে যা। তুষার নুজাইশকে ধরল। নুজাইশ যাওয়ার আগে আরিয়াকে বলল, মেহরান জ্যান্ত ছেড়ে দিলেও আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত আরিয়া। আরিয়া এদের এসব ভয়ানক সব কথাবার্তায় তার প্রাণ যায় যায় অবস্থা। কলিজা হাতে নিয়ে বসে আছে আপাতত, না জানি এরা তাকে কিভাবে কি করবে। খারাপ কিছু করবে না তো আবার? এসব ভাবতে ভাবতে নারী সত্তা কিছুটা থমকালো। নুজাইশ আর তুষার বেরিয়ে গেল। মেহরান আবারও আরিয়ার সামনে চেয়ার টেনে বসে বলল, দেখো আরিয়া, তুমি কি করেছো তো জানো, এখন বলো তোমার শাস্তি কি দেওয়া যায়? মেহরান হাসলো। ছায়া যতদিন থাকবে তোমার, ততদিন ঠিক আমাদের পিছু মারাবে। সেই ছায়া কিভাবে স্থির রাখতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে আরিয়া। মেহরান ভেতরে আসুন বলতেই দুজন নার্স ভেতরে আসলো। একদম আরিয়ার সামনে এসে আরিয়াকে কিছু একটা ইনজেকশন পুশ করা হলো। আরিয়া শুধু ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে ছটপট করলো, সাথে কান্নাও জুড়ে দিল। মেহরান উঠে দাঁড়ালো, এবার খুবই সিরিয়াস আর গম্ভীরভাবে বলল, অবশ্যই তুমি আমার দৃষ্টিকোণে সবচেয়ে বড় অপরাধী, কারণ তুমি আমার জানে আঘাত করেছ। এর জন্য তোমার শাস্তি প্রাপ্য ছিল। না, আমি তোমাকে মৃত্যু দেব না, তোমার মস্তিষ্ক সহ তোমাকে অচল করে দেব। এই তুমি আর কাউকে ক্ষতি করার কথা ভাবতেও পারবে না। আরিয়ার শরীরে স্লো পয়জিং এর ইনজেকশন পুশ করা হয়েছে। মেহরান বলে রেখেছে আরিয়াকে এখানে পুরো 1 মাস যাবৎ বন্দি রেখে প্রতিটা সময় স্লো পয়জিং এর ইনজেকশন যাতে দেওয়া হয়, কারণ এই মেয়েকে যদি ছেড়ে দেওয়া হয় তবে
এতে করে এ আবারও ভবিষ্যতে কারোর না কারোর ক্ষতি করবে। যেভাবে সেদিন লোক লাগিয়ে রাউশিকে ট্রাকের নিচে মেরে ফেলতে চেয়েছিল, অবশ্য খানিক সফলও হয়েছে। রাউশির পায়ের গোড়ালি হাড় ভেঙে দিয়েছে সারা জীবনের জন্য। রাউশি এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মেহেরান নিজ হাতে মারতে পারত, তবে তার বাবা মায়ের বুক খালি করে দিতে চায় না মেহেরান। কারিয়া বেঁচে, তবে বেঁচে থেকেও যাতে মনে হয় সে বেঁচে নেই। মেহেরান বাহিরে বের হতে নোজাইসকে দেওয়ালে ঠেসে দাঁড়িয়ে থাকতে দেখলো। তুষার এগিয়ে এসে বলল, এই মেয়ের বাপ তোর সারা শহরে লোক লাগিয়ে দেবে মেয়েকে খোঁজার জন্য, তখন কি করব? ওর বাড়িতে বলা হয়েছে 1 মাসের জন্য বিজনেস ট্রিপে দেশের বাইরে গিয়েছে, সমস্যা হবে না। নোজাইস খুব শান্ত আওয়াজে কথাটা বলল। তুষার হাঁপ ছেড়ে বাঁচল যেন। মিলির ব্যাপারে সকালে নোজাইসকে বলেছিলেন নোজাইসের মা, তবে নোজাইস সরাসরি না করে দিয়েছে। মাকে আর বাবাকে শুধু একটা কথাই বলেছে নোজাইস, আমি এমন কিছুতে আটকে গেছি যেখান থেকে বের হতে পারছি না, আর না বের হতে চাই। এমন একজন নিষিদ্ধ নারীর মায়া আটকেছি যে আমার কাছে দূরদর্শিনী নামেই পরিচিত। তাকে দেখা যাবে শুধু, তবে ভালোবাসা পাপ। তাকে ছোঁয়া যাবে না। এই আক্ষেপ আর এই শোক নিয়েই আমি আমার সারা জীবন কাটিয়ে দিতে চাই। তোমরা আর আমায় জোর করবে না। কথাটা বলে নোজাইস বেরিয়ে গিয়েছিল। রাস্তায় গাড়ি ড্রাইভ করতে করতে এসব ভাবলো। রাস্তার অপর পাশে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখলো নোজাইস। মেহরান পাশের সিটে বসে মোবাইল টিপছে। পেছনে তুষার, মিলি, রাউশিদের ফ্রেন্ড রুনার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। ছেলেটা একটা গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছে, হে নিয়ে বন্ধু মহলে কত শত হাসি ঠাট্টা হলো। নোজাইস আবারও মিলির দিকে তাকালো। তার থেকে কিছুটা দূরে বৃষ্টির উপর চোখ গেল। নোজাইসের মনে পড়ল এই বৃষ্টির কথা। এই মেয়ে আগের তুলনায় দূরে বৃষ্টির উপর চোখ গেল। নোজাইসের মনে পড়ল এই বৃষ্টির কথা। এই মেয়ে আগের তুলনায় বেশ মোটাসোটা হয়েছে। আগে তো রুগ্ন ছিল, এখন আগের তুলনায় ভালোই হয়েছে। অনেকদিন পর মিলি, বৃষ্টি দুজনেই দেখা পেল, তাও একই জায়গায়। তারা দুজন দুজনকে না চিনল, নোজাইস তাদের দুজনকেই চেনে। দুজনই তার জীবনে কিছুদিনের আগন্তুক। নোজাইস নিজের ভাবনাতেই নিজেই ভরকালো। এসব কি ভাবছে সে? গাড়ি চালানোতে মন দিল নোজাইস। এখন সোজা খানবাড়িতে যাবে 3 জন। খানবাড়িতে পৌঁছালো 3 জন। বাহিরে জবা ফুলের গাছটার নিচে পাতানো বেতের সোফার উপরে বসে রাউশি, নাহিন, মাইশা, তানিয়া মিলে লুডো খেলছিল। গাড়ি থেকে সবাই নেমে পড়ল। মেহেরান হেঁটে সামনে রাউশিদের দিকে এগিয়ে গেল। এদিকে রাউশিরা গাড়ির আওয়াজ শুনলেও খুব একটা মন দেয়নি, কারণ খেলায় এখন টানটান উত্তেজনা চলছিল। মেহেরান গিয়ে ভেড়ার মতো ভ্যা ভ্যা করিস না। দেখো মেহরান ভাই, তোমার বউ আমার হিংসা করছে। মেহেরানকে পেছনে ঘুরে মেহেরানকে দেখলো। এদিকে নোজাইস এগিয়ে আসতে মাইশা নোজাইসকে দেখে একদম শক। সে তো নোজাইসের উপরই ক্রাস্ট। রাউশিও নোজাইসের দিকে তাকালো, সালাম জানিয়ে বলল, কেমন আছেন নোজাইস? নোজাইসকে নাম ধরে ডাকতে দেখে মাইশা বলল, কি বলছো রাউশি আপু? উনি তোমার স্যার, নাম ধরে ডাকছো যে? রাউশি হাসলো। নোজাইসই উত্তর করলো, আমি বলেছি তাকে। তুষার নোজাইসের দিকে তাকালো, মাথা নিচে নামিয়ে একটা হাসি দিল তুষার। নোজাইসের এই ভালোবাসার বিষয়ে মেহেরান বাদে তুষারও জানে। নোজাইস যে তার বন্ধু, এ নিয়ে মাঝে মাঝে তুষার গর্ববোধ হয়। এই ছেলে কিভাবে চোখের সামনে বন্ধু আর প্রিয়তমাকে একসাথে দেখতে পারে, এটাই ভাবে তুষার। কতটা সাহস আর কঠিন হলে এটা পারা যায়। চল রাউশি। রাউশি পেছনে তাকিয়ে মেহেরানকে বলল, কোথায়? তুষার উত্তর করলো, আরে রাউশি গিয়ে তো দেখো, চলো সবাই চলো। রাউশি বুঝতে পারল না কোথায় নিয়ে যেতে চায় এরা তাকে। মেহেরান রাউশির হাত ধরে রাউশির সেই অবস্থাতে গাড়ির কাছে নিয়ে গেল। রাউশি শাড়ি বদলে লাল টকটকে একটা জামা পরিহিত ছিল। গাড়ির কাছে এসে মেহেরান নোজাইসের দিকে তাকিয়েই বলল, তোরা আয়, বাকিদেরও নিয়ে আসিস।
রাউশিকে নিয়ে মেহরান একটি রুপটপ রেস্টুরেন্টে নিয়ে এলো। বাহারি রঙের লাইটিংয়ে আলোকিত চারিধার। 5 তলা ভবনের ছাদে নির্মিত এই রেস্টুরেন্ট যেন নিজেদের আলাদা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। রাউশির ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসির শুষ্ক রেখা দেখা গেল। রাউশির এই হাসিটাই যেন মেহরানের সবচেয়ে সুখের কারণ হলো। এর কিছুক্ষণ পরই একে একে সবাই এলো। খান পরিবারের সবাই, সাথে বৃষ্টির পরিবার, মেহরানের বন্ধুরা সহ হঠাৎ আয়াসকেও দেখা গেল এখানে। আয়াসকে দেখে অবাক হলো রাউশি। মেহরানি আয়াসকে আসতে বলেছিল। এছাড়া আয়াস নিজের ভুল বুঝতে পেরেছে। তারও এখনো অনেক বড় জীবন পড়ে আছে। তার জীবনটাও আবার নতুন করে শুরু করা দরকার। বৃষ্টির ডিভোর্সি। সমাজে এমন এক নারীকে অবিবাহিত যুবকগণ খুব একটা মেনে নিতে চায় না। বৃষ্টি তো সারা জীবন একা কাটাতে পারবে না। তাই মেহরান আয়াসের সাথে বৃষ্টির আজই দেখা করিয়েছিল। সমস্ত সত্য ঘটনা তুলে ধরেছে মেহরান বৃষ্টির সামনে আয়াসের ব্যাপারে। আয়াসও বারবার ক্ষমা চেয়েছে। বৃষ্টি তখন কিছু না বললেও মেহরানকে পরবর্তীতে বলেছে প্রত্যেকটা মানুষেরই একটা সুযোগ দেওয়া উচিত। আয়াসের উপর মেহরান একদিকে কৃতজ্ঞ। সেদিন আয়াসই রাউশিকে বাঁচিয়েছিল, নয়তো রাউশি। আর বলল না মেহরান। রাউশির দিকে বার কয়েক পলক ফেলে তাকালো। রাউশি আপাতত আলবির সাথে কথা বলছে। তুষার এসে মেহরানের পাশে দাঁড়ালো আর বলল, চোখ নামা শালা, আর কত দেখবি? এক জীবন পড়েই আছে দেখার জন্য, নিজেকে সংযত রাখ। সাইদও আসলো তখন। নোজাইস আর এহসানও আসলো। এহসান এসে মজা করে বলল, ওর বাপটা এমন জীবনে বউ দেখেনি। মেহরান এদের কথায় কিছুই বলল না আজ, নয়তো ধমকে ধামকে চুপ করাতো। এদিকে রাউশি হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে। রাউশি এটা তো বুঝতে পেরেছে তার বার্থডে সেলিব্রেশনের জন্য মেহরান এখানে নিয়ে এসেছে তাকে। মেহরান যেদিন চোখ খুলে তাকিয়েছিল সেই দিন আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম। তুষার, এহসান তো কেঁদেই দিয়েছিল। সাহিত্যের অবস্থাও কিছুটা একই ছিল। এছাড়া নুজাইশও এর পরের দিন আমেরিকায় গিয়েছিল। কেউ ভাবতে পারেনি যে এমন মিরাক্কেল হবে। আলবি কাহিনীগুলো শোনাচ্ছিল আর রাউশিও মন দিয়ে শুনছিল। আলবি আবারও বলল, মোহরান চোখ খোলার পরে একটা কথা জিজ্ঞেস করছিল প্রথমে, রাউসি কেমন আছে? তার এহেন প্রশ্নে আমরা খুব একটা চমকাইনি, কারণ আমরা জানি মোহরান তোমায় কি পরিমাণে ভালোবাসে। বলে হেসে উঠল আলবি। রাউশি আর চোখে মেহরানের দিকে তাকালো। মেহরান এবার নোজাইসের কাঁধে হাত রেখে বাকিদের সাথে কথা বলছে। আলবি আবারও বলল, রাউসি, ইউ নো ইউ আর এ লাকি গার্ল। মোহরান তোমায় অনেক বেশি ভালোবাসে। আজ একদিন দুদিন ধরে না তো, বহু বছর আগে থেকেই। এমন ভালোবাসা পাওয়া আসলেই দুর্লভ। তোমার আগামী দিনগুলো সুন্দর হোক। শুভ জন্মদিন মেয়ে। রাউশি হেসে ধন্যবাদ জানালো। আলবি বন্ধুদের কাছে চলে গেল। আলবি আসতেই এহসান জিজ্ঞাসা করলো, কি এত বলছিলি রশিকে? আলবি মেহরানের দিকে তাকালো। দেখলো ছেলেটাও উৎসুক দৃষ্টি মেলে তাকিয়ে আছে। আলবি হেসে বলল, মোহরানের নামে কুমন্ত্রা দিয়েছিলাম। একযোগে সবাই হেসে উঠল। মেহরান চুপ রইল। রাউশি এখন বড়দের কাছে গেছে, তাদের সাথে কথা বলছে। মেহরান দাঁড়িয়ে আছে, রাতের শহর উপভোগ করছে। মেহরান বন্ধুদের ছেড়ে আয়াসের কাছে গেল। আয়াস মেহরানের উপস্থিতি বুঝতে পেরে তাকালো। অম্লান হেসে জিজ্ঞাসা করলো, আমি কি চলে যাব? মেহরানও রেলিং ঘেঁষে দাঁড়ালো, বলল, যদি তোমার মন চায়। আমার মন চাইবে না এখান থেকে যাওয়ার, তবে কিছুটা লজ্জা আর অস্বস্তি হচ্ছে। লজ্জা অস্বস্তিকে ভুলিয়ে যাও, রাউশিকে গিফটটা দিয়ে এসো, আর অতীতের জন্য একবার হলেও ক্ষমা চেয়েও। আয়াস পেছনে ঘুরে রাউশিকে খুঁজলো। দেখতে পেল কেমন উৎফুল্ল মেজাজে সবার সাথে হেসে হেসে কথা বলছে। আয়াস বলল, তুমি দিয়ে দিও গিফটটা, আমি গেলে আবার রাগ না করে বসে। যেতে বলেছি। মেহরানের ধীর কণ্ঠস্বর। মেহরানের কথা শুনে আয়াস এবার পা বাড়ালো সেদিকে। আয়াসকে দেখে মাহমুদ খান অন্যদিকে চলে গেলেন। রূপা বেগম যেতে পারলেন না। যাই হোক না, ওনার ভাইয়ের অংশ আয়াস। বাবার প্রতিচ্ছবি কিছুটা আয়াসের মুখাবয়ে আছে। আয়াস মাথা নামিয়ে নরম গলায় রূপা বেগমের কাছে জানতে চাইল, কেমন আছেন ফুপিমণি? রূপা বেগম একটু হেসে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ
ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভাবি কেমন আছে? আরিশা কেমন আছে? আয়াসের কণ্ঠ রোধ হয়ে এলো এই কথাটা বলতে যে তার মা মারা গেছে 2 মাস আগে। তবুও খুব কষ্টে মাথা নিচু করেই বলল, মা আর এই দুনিয়ায় নেই খালামণি, আরিশের বিয়ে হয়ে গেছে, ও ভালো আছে। ব্যথিত হলেন রূপা বেগম। কান্না পেরে মাহমুদ খান স্ত্রীকে ডাকলেন। রূপা বেগমও এগিয়ে গেলেন সেদিকে। এদিকে আয়াসের কথা শুনে রাউসিও থমকে গিয়েছিল ক্ষণের জন্য। আমেনা বেগম যত যাই করুক, রাউসিকে 3টে বছর কোনো খারাপ কথা বলেনি। হয়তোবা এসব রাউসি নিজের অজান্তে টাকা দিয়েই কিন্তু তবুও আয়াস হাতে থাকা গিফটটা রাউসির দিকে বাড়িয়ে দিল। রাউসি কষ্ট পেলেও নিজেকে সামলে মুচকি হাসি দিয়ে হাতে নিল। আয়াস ছোট্ট করে বলল, শুভ জন্মদিন। বলে মেহরানের কাছে চলে এলো সেখান থেকে। মেহরান সিগারেট ধরিয়ে সুকটান দিচ্ছিল। সিগারেট খাওয়া বারণ, তবুও আজ হঠাৎ সিগারেট খেতে মন চাইলো, তাই এই পন্থা। তুমি না কিছুদিন আগেই এই অসুখ থেকে ভালো হলে, আবারও তো সেই একই কাজ করছো। আয়াসের কথা শুনে ঠোঁট বেঁকিয়ে হাসলো মেহরান। উত্তর না দিয়ে অন্য কথা বলল, বৃষ্টির সাথে কথা বলে গিয়ে যাও, তোমাদের মাঝেও বোঝাপড়াটা জরুরি কিন্তু। বলেই উঠে চলে যাবে, আবারও পেছনে ফিরে বলল, আচ্ছা তুমি থাকো, আমি বৃষ্টিকে পাঠিয়ে দিচ্ছি। মেহরান বৃষ্টির কাছে গিয়ে বলল, আয়াসের সাথে কথা বলো বৃষ্টি, পরিচিত হও, ভবিষ্যতে একসাথে কাটাতে হবে তোমাদের। একটু দূরে মাহবুব খান দাঁড়িয়েছিলেন, তিনিও এগিয়ে এসে বললেন, হ্যাঁ তাই করো বৃষ্টি। মাহবুব খান সমস্ত বিষয় জানেন, মেহরানই বলেছে তাকে। রাউসি উজানকে খুঁজলো, উজান তখনও অনুপস্থিত। তবে আবার তখনই উজান আসলো। এসে রাউসির কাছে এসে মাথায় গাঁটটা মেরে বলল, শুভ জন্মদিন। তোর কি মনে হয়েছে উজান ভাই ভুলে গিয়েছে? অবশ্যই না। রাউসি হেসে দিল। উজানকে কেমন মনমরা মনে হলো। রাউসি জিজ্ঞাসা করলো, কি হয়েছে উজান ভাই? উজান ঠোঁটে হাসি রেখেই জবাব দিল, বিপাশার বিয়ে হয়ে গেছে। চমকে গেল রাউসি। বিয়ে হয়ে গেছে মানে? বিপাশাও তো উজান ভাইকে ভালোবাসতো, তবে হঠাৎ করে এমন? রাউসি উজানের কষ্ট বুঝতে পারলো, জিজ্ঞাসা করলো, উজান ভাই হঠাৎ করে? ওর বাবা জোর করে বিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে, তোর বার্থডেতে এমন তথ্য মানায় না, এনজয় কর। সমস্ত কিছু শেষে সবাই একে একে চলে গেল। খানবাড়ির সবাই চলে গেল। সবাই একসাথে যেতে চেয়েছিল, তবে মেহরান বলেছে রাউসি আর সে পরে আসবে। মেহরানের বন্ধুরাও চলে গিয়েছে, বৃষ্টিরাও চলে গিয়েছে। আয়াস তাদের পৌঁছে দেবে। রাউসি গাড়িতে বসেছিল, সে সময় মেহরান হাতে এক বক্স আইসক্রিম এনে রাউসির হাতে দিল। রাউসি খুব খুশি হলো। মেহরান গাড়িতে উঠে বসলো, গাড়ি স্টার্ট দিল। রাউসি আইসক্রিম খেতে খেতে জিজ্ঞাসা করলো, আজ আপনাকে ভীষণ খুশি দেখাচ্ছে। মেহরান হেসে জবাব দিল, সারা জীবনের মতো কাঙ্ক্ষিত নারীকে পেয়েছি, এই খুশিটা রাখি কোথায়। রাউসি 1 চামচ আইসক্রিম মেহরানের মুখের সামনে তুলে ধরলো। মেহরান একটা নির্জন জায়গায় নিয়ে এলো রাউসিকে। একটা ছোট্ট নদী বয়ে গেছে এই জায়গা দিয়ে, পার্শ্ববর্তী একটা জঙ্গলও রয়েছে। রাউসি আইসক্রিমের চামিচটা তখনও ধরেছিল। মেহরান সেটা রাউসিকে খাইয়ে দিল আজ নিজ হাতে। এরপর রাউসির দিকে একটু ঝুঁকে রাউসি কিছু বুঝে ওঠার আগে রাউসির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চোখ বড় করে মুহূর্তেই চোখ বন্ধ করে নিল রাউসি। অনুভূতিগুলো নির্জনতায় যেন আরো বেশি জেগে বসেছিল। এই নির্জনতার মাঝে শুধু ঠান্ডা হাওয়ায় কমতি ছিল, আর বেসামাল অনুভূতিগুলো সেটা যেন গুরুত্ব এমন মনে হলো। একটা সময় সূর্যটাও এক সময় ডুবে গেল, পাখিরাও নিড়ে ফিরল তখন। রাউসিকে একটি লাল জামদানি শাড়ি দেওয়া হলো পরার জন্য। রাউসিও শাড়িটা পরলো। মুখে তেমন মেকআপ কোনো আস্তরণ মাখলো না, বরং সাদামাটা ভাবেই রইল। শুধু চোখে কাজল দিল আর বর্তমানে কোমর সমান চুলগুলো খোপা করে নিল। এমন সাজে রাউসিকে যেন অনন্যা লাবণ্যময়ী লাগছিল। উর্মিলা বেগম, রোকসানা বেগম যখন এলেন রাউসির রুমে, রাউসিকে এভাবে দেখে নিজেরও মুখ ফুটিয়ে বলে ফেললেন, মাশাআল্লাহ। উর্মিলা বেগম তো বলেই ফেললেন, আজ আমার ছেলে তোর থেকে চোখ সরাতে পারবে না রে মা।
রাউশির ভীষণ লজ্জা পেল বড় মায়ের এহেন কথায়। কেউ পুত্রবধূকে এমন কথা বলে জানা নেই রাউশির। রাউশিকে নিচে নিয়ে যাওয়া হলো। মেহেরান খয়েরি রঙের পাঞ্জাবি পায়জামা পরেছে, বন্ধুদের সাথে কথা বলছিল। রাউশিকে নামতে দেখে বৃষ্টি এগিয়ে গেল আর কানে ফিসফিস করে বলল, আজ তোমার থেকে মেহরান ভাই চোখ সরাতেই পারবে না। লজ্জা পেল, নিজেকে ধাতস্থ করলো রাউশি। মেহেরান রাউশিকে দেখার পর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নোজাইসের সে সময় কল আসলো। বড় বোন নোসফার কল করেছে। সে উঠে চলে গেল বাড়ির বাহিরে। তার মনে হলো আর তার আপু খুব ভালো একটা কাজ করেছে। মেহেরানকে এক দৃষ্টি রাউশির দিকে তাকিয়ে থাকতে দেখে এহেসান ব্যঙ্গ করে বলল, মনে হয় না মেহরান আজ ছাড় দেবে রশিকে। মেহেরান তার কথা শুনে ঠোঁট কামড়ে এসে পিঠে এক চাপড় লাগিয়ে দিল। এহেসান উফ করে উঠল। রাউশিকে নিয়ে আসা হলো। মেহেরানের পাশে বসা হলো। রাউশি নিজেকে গুটিয়ে বসে রইল। মেহেরান সবার অগোচরে রাউশির একটু কাছে এগিয়ে কানে ফিসফিস করে বলল, অসাধারণ তুমি। আবারও দ্বিতীয়বারের জন্য আমার জীবনের খাতায় খোদাই করে নাম লেখাচ্ছ। মেহেরানের মুখে তুমি শব্দটা শুনে রাউশি যেন আকাশ থেকে পড়ল। এই লোক আবার কবে থেকে এই তুমিতে এসেছে? বিয়ে পড়ানো শেষ হলো। কাজী যখন মেহেরানকে কবুল বলতে বলেছিল, মেহেরান দ্বিধাহীন একদম সূত্রভাবে দ্বিতীয়বারের মতো আবারও কবুল করে নিয়েছে রাউশিকে। রাউশিও তেমনই ভাবে মেহেরানকে আজীবনের জন্য কবুল করে নিয়েছে। রাউশির সে মুহূর্তে মনে হলো জীবন সুন্দর, বাধা বিপত্তি এসব থাকবে, সব মিলিয়ে জীবনকে উপভোগ করার মাঝে সার্থকতা নিহিত। রাতে বাসর ঘরে রাউশি বারান্দায় দরজার সামনে দাঁড়িয়েছিল। খাটটা গোলাপের পাপড়িতে কত সুন্দর সাজানো হয়েছে। রাউশি অনেকক্ষণ যাবতে মেহেরানের অপেক্ষা করছিল। মেহেরানও ক্ষণ বাদে চলে এলো। আজ হঠাৎ রাউশির বুক ধক করে উঠল। মেহেরানের সাথে অনেক রাতই তো একসাথে থেকেছে, তবে তেমন কিছুই হয়নি, কিন্তু আজ তো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্যই কি? মেহেরান রাউশির দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরল। কানের ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে বলল, অপেক্ষা করেছিলে? রাউশি ছোট্ট করে বলল, রাউশি কাঁপছিল। মেহেরান সেটা স্পষ্ট টের পেল আর হেসে উঠল। হেসে বলল, আল্লাহ, তুই কাঁপছিস রাউশি? কি হয়েছে তোর? শুনে মাথা নামিয়ে নিল। রাউশিকে নিজের দিকে ঘুরিয়ে মেহেরানের রাউশির কপালে গাঢ় চুম্বন এঁকে দিল আর বলল, আমার জীবনে আরো অনেক আগে আসা উচিত ছিল তোর। এত দেরিতে আসা মোটেও উচিত হয়নি। তবুও তুই শুধুই আমারই। রাউশি এবার সাহস করে মেহেরানের গলা জড়িয়ে ধরল। পুরো রুম জুড়ে আলোকিত করা মৃদু ক্যান্ডেলের আলোতে অনুভূতিরা আগ্রসী হয়ে উঠল। মেহেরানের চোখ জোড়া রাউশির চোখেতে নিবদ্ধ হলো। বিড়বিড় করে আওড়ালো, আমার তোকে প্রয়োজন রাউশি। অনুভব করতে পারছিস? বুকে কান পেতে শোন। মনের কথা, আকুলতা সবটুকুতেই তোকে চাই। রাউশি মুস্কি হাসি দিয়ে মেহেরানের বুকে মাথা ঠেকালো। মেহেরানের হার্টবিট তখন অতিমাত্রায় রয়েছে। রাউশির একটা হাসি দিয়ে দুষ্টুমি করেই বলল, কান পেতে তো শুনলাম, তবে আমি রাউশি কিছুই বুঝলাম না। মেহেরান রাউশির দুষ্টুমি ধরতে পারল। রাউশি ঠোঁটে আলতো করে চুমু খেয়েই হুট করে পাজা কোলে তুলে নিল। খাটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি মেহেরান খান আছি কেন, সব বুঝিয়ে দেব তোকে। সযত্নে রাউশিকে বিছানায় শুয়ালো মেহেরান। একটি ক্যান্ডেল বাদে সমস্ত ক্যান্ডেল নিভিয়ে দিল। আমার হৃদ জানাতের সকাল সন্ধ্যা তুই, থেকে যাবে অম্লান আমার নিব্রত জীবনের সর্বাংশ তুই, মেহেরানেরই মেহেরজান।